অভিনন্দন জানাই এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং বড় একটা ইফতার মাহফিলও হলো এবং সেখানে আপনাদের দলীয় যে প্রধান নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অনেক দূর যেতে হবে। এখন দূর যেতে হলে ঐক্যকে ধারণ করে যেতে হবে। অনৈক্যের জায়গা মানে দুই একদিন আগে নাহিদ ইসলামের কথা যেটি আমি দেখছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নে যদি কোনো রকম ইয়ে হয় এবং যেহেতু গণ অধিকার পরিষদের সাংবিধানিক পরিষদে যেহেতু বিএনপি সিগনেচার করেনি সেটা একটা শঙ্কার জায়গা। মানে এই মুহূর্তটাকে আপনি কিভাবে দেখেন, মানে এনসিপি কিভাবে চিন্তা করছে? জুলাই পরবর্তী সময় আসলে যে রাজনৈতিক বাস্তবতা এবং আমরা যা যা ফেস করে আসলাম তাতে করে আসলে আমরা তো অনেক সম্ভাবনা অনেক আশার একটা জায়গা দেখেছি, কিন্তু 5 তারিখের পরে আমরা বারবার আমরা আসলে মনে করেছি যে আমরা প্রতারিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্টটা জাতির প্রতি ছিল, জনগণের প্রতি ছিল, তারা আসলে সেভাবে সেটা দেখে না। তারা মূলত ওই পাওয়ার হাঙ্গারের জায়গা থেকেই পলিটিক্সটাকে আসলে বেছে নিয়েছে। এবং সেটা নির্বাচনের পরবর্তীতেও আমরা দেখলাম ডে ওয়ানেই আসলে তাদের কমিটমেন্টটা ব্রেক করলো। আমরা আসলে এই 1.5 বছর মোটামুটি অনেক টকশোতে 90-এর যেই একটা প্রতারণার জায়গা তৈরি হয়েছিল যে 3 জোটের রূপরেখা পরবর্তীতে ব্যর্থ হলো এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যে আবার একটা সমাপ্তির জায়গা তৈরি হলো, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করতাম। কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিএনপির যেসব সহযোদ্ধারা ছিলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা ছিলেন তারা সবসময় বলতো যে না, এবার জুলাইটা আমাদের কাছে একটা বড় শিক্ষার জায়গা এবং আমরা যারা রাজনীতি করছি মূলত আমরা এখন থেকে চেষ্টা করব যে জনগণের জন্য রাজনীতি করতে, কারণ আওয়ামী লীগকে যে পতনটা ঘটেছে সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে কোনো শিক্ষা নেয়নি। এখন আমরা তো একটা স্থিতিশীল পরিস্থিতি চাই। এখন যদি আমরা এই ব্যাপারগুলোর জন্য রাজপথে এখন যদি আমাকে সুযোগ দেন আর কি, আপনি প্রতারণা শব্দটা হয়তো যৌক্তিক মনে করেছেন, আপনি সরাসরি প্রতারণা বলেছেন। আমি যদি প্রতারণা শব্দটা ওইভাবে নাও বলি তাহলে আপনাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট ছিল, মানে যে কথা আপনারা দিয়েছিলেন সেই কথাকে আপনারা ধরে রাখতে পেরেছেন কিনা, সেটি নির্বাচনে ঐক্যের জায়গা হোক বা আপনাদের দলীয় ফোরামেও কথা হয়েছে, আমি দেখছিলাম যে সাধারণ সভায়ও কথা হয়েছে এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সদস্য কিন্তু বলেছেন যে জামাতের সাথে এই ঐক্য আমরা কতদিন ধরে রাখবো, এই প্রশ্নগুলোও হয়েছে এবং সেই প্রশ্নের খুব সদুত্তর আপনাদের যারা একদম নীতি নির্ধারণের পর্যায়ে আছে তারাও সেটা দিতে পারেন। আমি বলছি যে প্রতারণা আপনি বললেন যে রাজনৈতিক দলের কথা, আপনারা কি জনগণের সাথে সুবিচার করতে পেরেছেন কিনা? না, আমরাও পরিপূর্ণভাবে সুবিচার করতে পারিনি, তাই আমি মনে করি। এখন দেখেন যে ধরেন আমরা একটা পরিবারে, আমরা 3 জন একটা পরিবারের অংশ। এখন আমি বাসার ছোট ছেলে, আপনারা হচ্ছেন আমার বাবা মা বা মুরব্বী পর্যায়ে আছেন। তো আমাদের 5 তারিখের পরবর্তী সময়ে যে মুরব্বী যে রাজনৈতিক দলগুলো যারা ছিল তারা তরুণদেরকে কোনোভাবে স্পেস তৈরি করতে দেয়নি এবং তারা এমন একটা সিনারিও বা এমন একটা সিচুয়েশন তৈরি করতে চেয়েছে যে তরুণরা যেন বাধ্য হয় তাদের মুখাপেক্ষী হওয়ার জন্য, তরুণ যেন বাধ্য হয় যে আমার বিএনপির দিকে একটু যেতে হবে, নাইলে আমার একটু জামাতের দিকে যেতে হবে। এছাড়া আসলে তারা আর কোনো ওয়ে রাখেনি। সেটা যে শুধুমাত্র রাজনৈতিক দল তা না, আরো বিভিন্ন জায়গা থেকে কি মুরব্বীদের প্রতি যথাযথ আস্থা বা সম্মানের জায়গাও ছিল? মানে হ্যাঁ, ডেফিনেটলি ছিল। আমরা যখন রাজপথে লড়াই করেছি তার আগে থেকেই তো তাদের সাথে আমরা সেই সম্মানের জায়গাটা সবসময় মেনটেন করি এবং এখনো তো আমরা সেই সম্মানের জায়গাটা রাখছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আপনাকে সম্মান করব, কিন্তু মানে বাংলাদেশ প্রশ্নে যদি আমি দেখি যে সেই কমিটমেন্টটা থাকছে না, তখন সেক্ষেত্রে তো আমি আপোষ করতে পারবো। আমার আপোষ না করার ভাষা তখন আপনার কাছে মনে হবে বেয়াদবি করছে বা এই ছেলেগুলো তো আসলে কোন দিকে যাচ্ছে, এরা তো আমাদের লাইনে কথা বলছে না, আমরা যেটা বলবো সেটার সাথে তাল মিলাতে হবে, তাহলে এরা আরো 10 বছর 20 বছর পর এগুলা ক্ষমতা দেখবে, এখন আবার কিসের, এরা 17 বছর কি এরা যুদ্ধ করছে নাকি, আমরাই তো করছি। তো এরকম হচ্ছে মাইন্ডসেট তাদের মধ্যে এবং আমরা বারবার বলি না যে আমাদের মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ আছে, সেই গ্যাপটাই আসলে প্রবলতর হচ্ছে। আমরা কিন্তু মোটা দাগে যদি স্বতন্ত্র ধারার কথা বলি, আপনারা তো সেই কথা বলেছিলেন নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, সেই স্বতন্ত্র ধারা কি রাখতে পারলেন আপনারা? আমি তো সেটাই বললাম যে আমরা কেন রাখতে পারিনি। আমার তো তাহলে আমার কেন মনে হচ্ছে যে আমি 30টা আসনে ইলেকশন করতে পারে খুশি, আমি তো 300টা আসনে, সেটাই তো আপনারা কথা দিয়েছিলেন যে 300 আসনে, কিন্তু আমাকে তো আপনার রাজনৈতিক বাস্তবতা সেটা করতে দেওয়া হয়নি। এটা ধরেন যে বিএনপি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন বা ভিন্ন কোনো দেশ হতে পারে, এজেন্সি হতে পারে, তারা চায় নাই যে আসলে তরুণদের এরকম একটা উত্থান হোক বা নতুন কোন শক্তির একটা উত্থান হোক। এখানে আমার পাশের যে সহযোদ্ধারা আছেন, মানে আপনার রাজনীতিও বিদেশ নিয়ন্ত্রণ করে।
আমার রাজনীতি বলছি না, আমাদের বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি আমার রাজনীতি কোনো বিদেশ নিয়ন্ত্রণ করে না, কেউই নিয়ন্ত্রণ করতে পারে না। এই জায়গা থেকে করতে পারে না দেখে আমাদেরকে সব থেকে বেশি চ্যালেঞ্জ মানে ফিল করে তারা। আমরা তো আসলে কোনো ধরাবাঁধায় পাপেট হয়ে থাকতে পারবো না। ওই দিল্লি থেকে কোনো একটা নির্দেশনা আসলো, সেটা ফলো করে আমরা আমাদের কাজ করব না। আমরা সেটার বিপক্ষে, যে কোনো দেশ, দিল্লি, পিন্ডি, যে কোনো দেশই বলেন না কেন, সেটার আমরা আমাদের বাংলাদেশের স্বার্থটা সবার আগে। আমি যেটা বলতেছি, তৃতীয় শক্তির যে একটা উত্থানের জায়গা তৈরি হলো, এই গণসংহতি আন্দোলন, ভাইদের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে, তারপরে গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে এবি পার্টি, আমরা কিন্তু চেষ্টা করছি, মানে এটা ভাই দ্বিমত করতে পারবেন আমি জানি, আমরা কিন্তু আসলে চেষ্টা করছি যে আমরা সবগুলো রাজনৈতিক দল মিলে একটা তৃতীয় শক্তি হয়ে উঠতে। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতাটা এমন, তাদেরও বিএনপির দিকে মুখোমুখি হতে হয়েছে, আমাদের পরবর্তীতে জামাতের দিকে যেতে হয়েছে। কারণ আপনি যখন একটা এলাকায় নির্বাচন করতে যাচ্ছেন, আপনি কি শুধুমাত্র সেই স্বচ্ছতা বা যেই মূলধারার যে আমরা কথাগুলো যেগুলো বলছি সেই আলোকে তো আমি ইলেকশনটা করতে পারছি না। আমি দেখছি অলরেডি মাঠে এই ফোর্সটা রেডি করে রাখা হয়েছে, যারা মাসল পাওয়ার ইউজ করছে, যারা ব্যাপক টাকা নিয়ে আছে, এটার সাথে ফাইট করার জন্য তখন আমার কিছু কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, যেখানে আমি দেখছি যে একটা অলরেডি স্ট্যাবলিশ যেই সাংগঠনিকভাবে দক্ষ কোন একটা রাজনৈতিক দল, তাদের কোনো একটা সাপোর্ট নিতে হয়। কারণ আমরা যারা তরুণরা আছে, আমরা তো আসলে এরকম খুনাখুনি করে এগুলো করে তো বড় হইনি। এবং তখন দেখা যাচ্ছে যে সেখানকার যে সাংগঠনিক আরেকটা দলের যে রাজনৈতিক ভিত্তি আছে, তাদের এই লোকবলের জায়গাটা থেকে আমাদের তরুণদেরকে কিছুটা সাপোর্ট দেয়, যে এটার ফলে ধরেন যে আমরা সেই গুন্ডা বাহিনীদের সাথে একটা মোটামুটি ফাইট করে বা তাদের সাথে একটা সহাবস্থান রেখে যেন তারা আমাদের উপরে এমন আক্রমণ না করে যে শরীফ ওসমান হাদির মতো অবস্থা হতে হয়। না, সাইফ মুস্তাফিজ, আপনি বলছিলেন যে গণসংহতি আন্দোলনের কথা আপনি বলছিলেন। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক যে পথরেখা যদি আপনি দেখেন, মানে সেই পথে তো আপনি গেলেন না। তাদের যে দীর্ঘ সংগ্রাম, নির্যাতন এবং ক্ষমতার জায়গায় তো তারা অনেক পরের জায়গায় এসছে, মানে সেই পথটা তো আপনারা না বেছে নিয়ে মোটামুটি নির্বাচনে করে ক্ষমতায় কাছাকাছি থাকার চিন্তাটাই আপনারা করলেন কিনা? গণসংহতি আন্দোলন মানে আমি বলছি কষ্টার্জিত পথের দিকে আপনারা গেলেন না কেন? নির্বাচন বয়কটও করতে পারতেন, যদি আপনারা যদি না বয়কট, মানে আমি বলছি যে সেইভাবে অন্য বিকল্প পথ আপনারা খুঁজতে পারতেন। দেখেন, আপনার টিকে থাকতে হবে। আপনার যদি এখনই আপনি ছিটকে পড়ে যান, তাহলে আপনাদেরকে এই রাজনৈতিক দলগুলা দাঁড়াতে দিবে না। আপনার কি মনে হচ্ছে গণসংহতি আন্দোলন কি খুব সুসময় পার করছে? একটা মিনিস্ট্রি সাকিব ভাইকে দিয়ে দিছে দেখে কি আপনি মনে করছেন যে তাদের সেই রাজনীতি তারা ধরে রাখতে পারছে? আমি বিলিভ করি কিন্তু তারা তো এই দুঃসময়কে ধারণ করছে দীর্ঘকাল। তারা কি কোন দুঃসময়? আমরা একটু শুনে নেই, মানে আচ্ছা, সেটা উনি বলবেন অবশ্যই। আমি যেটা বলি যে এই দুঃসময়টা বা আমরা যদি আসলে ঝরে পড়ি বা চলে যাই, এটা ধরেন যে আমাদের যে ট্রেডিশনাল পলিটিক্যাল সিনারিও বা এস্টাবলিশমেন্ট, এটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আমরা যারা নতুন ধারার রাজনীতির চিন্তা করি বা নতুন ধারার রাজনীতি নিয়ে আসছি, তারা সেই ট্রেডিশনাল পলিটিক্সের ভিতরে আমরা ঢুকতে চাই না। এবং ধরেন যে বাংলাদেশের প্রিভিয়াস যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা মোটামুটি একই রকম মেকানিজমে চলতে চায়, যে হ্যাঁ, একবার আমি এগুলো করলাম, তুমি তারপরে এগুলো করো, আবার আমি আসবো। তা আমরা তো ওই এগুলো করতে চাচ্ছি না। করতে যাচ্ছি না দেখে সমস্যা। তখন তো এই লাইন চুতে হবে। ধরেন নতুন এই টাইপের কিছু সিস্টেমেটিক পরিবর্তন যদি আমরা এনে ফেলি, সেটা তো তাদের দীর্ঘস্থায়ী যে ক্ষমতায় থাকার যে একটা জায়গা, সেটা তো সমস্যা হবে। আপনি যদি বিএনপির টপ টায়ারের নেতাদের দেখেন, আওয়ামী লীগের টপ টায়ারের নেতাদের দেখেন, এদের মধ্যে দেখবেন যে একটা সামাজিক চুক্তি আছে। যারা সাফারার হয় তারা মেইনলি তৃণমূলের, কিন্তু উপরের লেয়ারের সবগুলার আপনি আত্মীয় স্বজন দেখবেন, প্রত্যেকের মেয়েকে দেখবেন ওই দলের আরেক দলের ছেলের সাথে দিছে, নাহলে ছেলেকে মেয়ের সাথে দিছে, এরকম আত্মীয়তা অনেক করে রাখছে। তার ফলে কি হয়েছে, তাদের যেসব ব্যাংক আছে, তাদের যেসব ব্যবসা বাণিজ্য আছে, এটা তারা মোটামুটি খেয়ে পড়ে তারা চলতে পারে। আবার ক্ষমতা পরিবর্তন হলে ওদেরকে একটা সেফ এক্সিট তারা দিয়ে দেয়, আবার তারা তাদেরকে একটু টেক কেয়ার করে। এই জায়গাটা আসলে বাংলাদেশের কমন সিনারিতে আছে। কিন্তু এই যে এই নতুন তরুণ যে ছেলে পেলে যারা আছে, তারা তো আসলে এগুলার ধারাই করতেছে না, তারা তো এদের সবকিছু ভেঙে ফেলতেছে। তাদের এই পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো ব্যবসা বাণিজ্য, পুরনো রাজনৈতিক ধারা, যে বংশ পরিক্রমায় তাদের ছেলেই আবার রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, এটা তো ভেঙে যাচ্ছে। তো এই জন্য আসলে তারা চায় না যে তরুণরা আসলে রাজনীতিতে থাকুক। আর আমরা যদি একদম ছেড়ে চলে যেতাম, একদম মানে সবভাবেই, যে দেখছেন না যে এখন নতুন করে এই জুলাইয়ের এই হত্যার বিচার, এটার বিচার, এটা নতুন করে সামনে আনতেছে, এটা তো জুলাইয়ের যারা শক্তি ছিল, যারা তরুণরা ছিল, তাদেরকে একটা বিপদে ফেলার জন্য।